টুনি, তুমি ভালোভাবে ডিমে তা দাও, যাতে আমাদের দ্বিতীয় সন্তান টুকির মতো সুস্থ সবল ও সুন্দর হয়ে জন্ম নেয়। কেউ যেন আমাদের সন্তানকে অবহেলা করতে না পারে। টোনা, তুমি এভাবে বলছো কেন? সন্তান তো সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। এতে আমার কোনো হাত নেই টোনা। না না, এমনটা বললে হবে না। আমি যখন বলেছি আমাদের সন্তানকে সুন্দর হতে হবে, তখন সুন্দর সন্তানকেই তোমাকে জন্ম দিতে হবে, বুঝেছো? এ কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। বাবা তোমাকে এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। মা টুকি, তুই এখনো অনেক ছোট, তুই ওসব বুঝবি না মা। যা, তুই গিয়ে বাইরে খেলা কর, আমি ডিমে তা দিতে থাকি। মা, ডিম থেকে ভাই হবে নাকি বোন হবে আমার? মারে, আমি তো তা জানি না, তবে সৃষ্টিকর্তা যা দিবে আমি তাতেই খুশি। আমার ভাই হোক বা বোন হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একজন খেলার সাথী হলেই হলো। যাই, এখন আমি একটু ঘরের বাইরে থেকে ঘুরে আসি। এরপর টুকি সেখান থেকে চলে যায়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনির ডিম থেকে ছানা বের হওয়ারও সময় হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুনির ডিম থেকে জন্ম নেয় একটা কালো কন্যা। তা দেখে টোনা ভীষণ রেগে যায়। এ কি টুনি, তুমি এমন কালো একটা কন্যার জন্ম দিতে পারলে? এই কালো কন্যাকে নিয়ে এখন আমি কি করব? এই কালো কন্যা তো আমার কোনো কাজেই আসবে না। তুমি বরং একটা কাজ করো টুনি, এই কুৎসিত কালো কন্যাকে আমাদের বন থেকে অনেক দূরে রেখে এসো। এই কুৎসিত চেহারার কন্যাকে আমি দেখতেও চাই না। টোনা, তুমি এসব কি বলছো? ও যে আমাদের কন্যা, ওকে আমি কি করে অনেক দূরে রেখে আসি বলো? না না, এই কালো কন্যা আমার কন্যা হতেই পারে না। বনের কেউ ওকে দেখার আগেই ওকে তুমি অন্য বনে গিয়ে দিয়ে এসো। ওই কন্যার মুখ আমি দেখতেও চাই না। ওই কন্যার জন্য এ বনে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। টোনা, তুমি এমন কথা বলতে পারলে? তোমার কি মন বলে কিছুই নেই নাকি? হ্যাঁ, না নেই। আমি তোমাকে যা করতে বলেছি তুমি তাই করো। আর তা যদি করতে না পারো, তাহলে তুমি ওই কুৎসিত কন্যাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। টোনা, তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে? আচ্ছা ঠিক আছে, যেখানে আমার সন্তানের জায়গা নেই সেই বাড়িতে আমি থাকবো না। আমি আমার সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি টুকি ও কালো কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে ধরে। ঠিক তখনই টোনা বলতে থাকে, দাঁড়াও টুনি, তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি আমার টুকিমাকে নিয়ে কোথাও যেতে পারবে না। টুকিমা আমার কাছেই থাকবে। তুমি ওই কুৎসিত কালো কন্যাকে নিয়ে এখান থেকে চলে যাও। বাবা, তুমি এভাবে বলছো কেন? আমি তোমাদের দুজনের সঙ্গে থাকতে চাই। তুমি মা আর বোনকে তাড়িয়ে দিও না বাবা, তাড়িয়ে দিও না। মা টুকি, তুই বেশি জেদ করিস না। আয়, আমি তোকে ঘরে নিয়ে যাচ্ছি। এ কথা বলেই টোনা টুকির হাত ধরে টুকিকে ঘরে নিয়ে যায়। আর টুনি তার কালো কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় একটি বছর। মা, আমার জন্মদিন কবে? আমার জন্মদিনে কেক কাটার খুব ইচ্ছে করে। তুমি আমার জন্মদিনে কেক এনে দিবে মা? মারে, তোর জন্মদিন তো কালকে, কিন্তু তোকে আমি কেক এনে দিব কি করে বল? কেক এনে দেওয়ার মতো সামর্থ্য যে আমার নেই রে মা। মা, তুমি চিন্তা করো না। তুমি যে আমাকে নাস্তা খাওয়ার জন্য প্রতিদিন 5 টাকা করে দিতে, সেই টাকাগুলো আমি নষ্ট না করে রেখে দিয়েছি। সেই টাকাগুলো আমি তোমাকে দিব। তুমি আমার জন্য একটা জন্মদিনের কেক এনে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কেক এনে দিব, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আমার বন্ধু বান্ধবীদেরকে বলে আসি কালকে সবাই যেন আমাদের বাড়িতে আসে। আমরা সবাই মিলে অনেক মজা করে কেক কাটবো। এরপর টুনটুন কনকের বাড়িতে যায়। কনক, তুই জানিস কাল আমার জন্মদিন? কি বলছিস, কাল তোর জন্মদিন? হ্যাঁ, কাল আমার জন্মদিন, সেজন্যই তো আমি তোর কাছে এসেছি। তুই কালকে আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাড়িতে আসিস, আমরা অনেক মজা করে কেক কাটবো। আচ্ছা বেশ, তুই কোনো চিন্তা করিস না, আমি মা বাবাকে নিয়ে তোদের বাড়িতে আসবো। এরপর টুনটুন সেখান থেকে সখী পায়রার বাড়িতে যায়।
আর সুখী পায়রার মেয়ে পারুলকেও তার জন্মদিনে আসতে বলে। টুনটুন সবাইকে তার জন্মদিনের কথা বলে বাড়িতে ফিরতে থাকে। তখন টুনটুন দেখতে পায় টোনা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। তা দেখে টুনটুন টোনার কাছে এগিয়ে আসে। কি হয়েছে আপনার? আপনি এভাবে রাস্তায় পড়ে আছেন কেন? মারে, আমি বড় অসহায়। আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি রাস্তায় রাস্তায় ঘুরে খাবার খুঁজে বেড়াই। কোনোদিন খাবার পাই তো কোনোদিন পাই না। আমি কাল থেকে খাবার খুঁজে বেরোচ্ছি, কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছি না। আমার যে বড্ড খিদে পেয়েছে। যে আপনার তো দেখছি অনেক কষ্ট। আপনি কিভাবে দেখে আমার অনেক খারাপ লাগছে। দাঁড়ান, আমি আপনার জন্য কিছু ফল খুঁজে আনছি। আপনি এখানে থাকবেন কেমন? এ কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুনটুন কিছু ফল নিয়ে টোনার কাছে আসে এবং টোনাকে ফল খাইয়ে দেয়। আঙ্কেল, এখন আপনার কেমন লাগছে? মারে, এখন একটু ভালো লাগছে। আর সব হয়েছে তোর জন্য। তোর মতো মেয়ে বড় ভাগ্য করে পাওয়া যায় রে মা। ভাবছেন সেসব কথা? চলুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনাকে দেখে আমার মা অনেক খুশি হবে। আচ্ছা, তোমার মা আছেন? হ্যাঁ, আমার মা আছে। চলুন, আমি আপনাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। এরপর টুনটুন টোনাকে নিয়ে তার বাড়িতে যায়। মা, মা, দেখো আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। মা টুনটুন, তুই আবার কাকে সাথে করে নিয়ে এসেছিস? হে কি টোনা, তুমি? একি মা, তুমি ওনাকে চেনো বুঝি? হ্যাঁ, আমি ওনাকে খুব ভালো করে চিনি, কারণ উনি আর কেউ নন, উনি যে তোর বাবা। কি? উনি আমার বাবা? কিন্তু কিন্তুর কিছু নেই রে মা, উনি তোর বাবা। টুনি, তার মানে এই মেয়েটা আর অন্য কেউ নয়, এ আমাদের মেয়ে। আমাদের মানে? টুনটুন শুধু আমার মেয়ে, ওর প্রতি কারো কোনো অধিকার নেই। টুনি, তুমি এভাবে বলো না টুনি। টুনটুন তো আমারও মেয়ে। তোমার একার মেয়ে হতে যাবে কেন? কারণটা তুমি খুব ভালো করে জানো টোনা। তাছাড়া তোমার সুন্দরী রূপবতী মেয়েকে রেখে আমার কালো কন্যাকে হঠাৎ তোমার মেয়ে বলার কারণ কি? হ্যাঁ টুনি, তোমাকে আর টুনটুনকে তাড়িয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। টুকি সুন্দর হতে পারে, কিন্তু টুকি কখনো আমাকে তার বাবা হিসেবে সম্মান দেয়নি। টুকি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন ভুল করব না। মা, তুমি বাবাকে ক্ষমা করে দাও। বাবা তার ভুল বুঝতে পেরেছে তো। এসব কথা বলতে বলতে সেখানে টুকি চলে আসে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যাতে তোমার ভুল বুঝতে পারো সেজন্য আমি তোমার সাথে এমনটা করেছি, কারণ আমি সবার সঙ্গে একসাথে থাকতে চাই। মারে, তোকে ক্ষমা চাইতে হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সবাই একসঙ্গেই থাকবো রে মা। কালো বলে আমি কাউকে আর কখনো অবহেলা করব না। এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সবাই অনেক মজা করে টুনটুনের জন্মদিন পালন করে। বাবা মা, আজকে আমি অনেক খুশি। এমন সুন্দর একটা দিন আসবে আমি কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস। আজকের দিনটা সত্যি অনেক সুন্দর। আমি কখনো এই দিনটা ভুলবো না। এরপর থেকে টোনা ও টুনি তাদের দুই মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। কি ব্যাপার রানী, তুমি রাজসভায় কিছু কি বলবে আমাকে? তোমার কি কিছু দরকার নাকি? রাজামশাই, এই প্রাসাদে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি পাশের রাজ্যে ঘুরতে যেতে চাই। এ তো বেশ ভালো কথা, তবে যাও ঘুরে এসো। শুধু ঘুরতে গেলে তো হবে না, খরচের ব্যাপার আছে। আমার 1000 স্বর্ণমুদ্রা লাগবে। তাড়াতাড়ি স্বর্ণমুদ্রা দাও আমাকে। কি বলছো কি? পাশের বনে যেতে এত স্বর্ণমুদ্রা লাগবে? আমি যতটুকু জানি বড়জোর 100 স্বর্ণমুদ্রা লাগতে পারে। এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে তুমি কি করবে? তুমি জানো না আমি অপচয় মোটেও পছন্দ করি না।
আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিব, 1000 নয়। আমি যখন 1000 স্বর্ণমুদ্রা চেয়েছি তখন আমাকে তাই দিতে হবে। তাড়াতাড়ি স্বর্ণমুদ্রা দাও বলছি, নয়তো আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। আমি এক কথার পাখি, যেখানে খুশি সেখানে চলে যাও, তবুও কোনো অপচয় সহ্য করব না। ঠিক আছে, থাকবো না এই রাজপ্রাসাদে। এই প্রাসাদে আমার কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকার নেই, আমি থাকবো না। রানী মিনু রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এই ফল দুটো আমি আগে দেখেছি, তাই এই ফল দুটোই আমি আগে নিব, বুঝেছিস? রাস্তা ছাড়, আমি বাড়িতে যাব। এই ফল দুটো আমি আগে হাতে নিয়েছি, আমার হাত থেকে তুমি কেড়ে নিয়েছো। আমাকে ফল দুটো দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। দাও বলছি। যদি না দেই তাহলে কি করবি তুই? হ্যাঁ শুনি, মারবি আমাকে? মার, মেরে দেখ, তোকেও আমি ছেড়ে দিব না, একদম মেরে তক্তা বানাবো। ভালোই ভালো বলছি, রাস্তা ছেড়ে দে, আমি বাড়িতে যাব। আর 1000বার বললেও আমি তোকে ফল দিব না। রাস্তা ছাড়বো না, দেখি ফল না দিয়ে কোথায় যাও। দুটো ফল নিয়ে তর্ক করতে থাকে। আর ঠিক তখনই ওখানে রাজা চলে আসে। আরে আরে, কি করছিস তোরা এখানে? কি হয়েছে বল আমাকে। আর বলবেন না মহারাজ, এই ফল দুটো আমি আগে দেখেছি আর আমি আগে হাতে তুলে নিয়েছি, কিন্তু এই যজ্ঞ উড়ে এসে জুড়ে বসেছে। আমার হাত থেকে ফল কেড়ে নিয়ে এখন বলছে আমাকে আর দিবে না। এই ফল দুটোর আসল মালিক আমি। মহারাজ, এর কাছ থেকে আমাকে ফল নিয়ে দিন, দয়া করে ন্যায় বিচার করুন। যজ্ঞ, এই ফল দুটো সম্পূর্ণ টোনার, টোনাকে ফল দুটো দিয়ে দে, অকারণে এমন বাড়াবাড়ি করিস না। আমি আপনার বিচার মানি না। যে রাজার স্ত্রী রাজাকে মানে না, তাকে কেন আমি মানবো? আমি এই ফল কাউকে দিব না। আমি আপনাকে রাজা মানি না, চলে যান এখান থেকে, যত সব। যজ্ঞ রাজাকে আর কিছু না বলে ফল দুটো নিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। টোনা রাজার দিকে তাকিয়ে বলতে থাকে, ছি রাজামশাই, ছি, আপনি সামান্য একটা ন্যায় বিচার করে দিতে পারলেন না? যজ্ঞুর মতো আমিও আপনাকে রাজা মানি না। আপনি পদত্যাগ করতে পারেন না কেন? হ্যাঁ, যত সব। এসব বলে টোনাও চলে যায়। রাজা অসহায় হয়ে রাজদরবারে ফিরে আসে। না না, আমি আর এত অশান্তি সহ্য করতে পারছি না। রাজ্যে অশান্তি, সংসারে অশান্তি। হে সৃষ্টিকর্তা, কেন আমাকে এত অশান্তির মাঝে ফেলেছো? আমাকে শান্তি দাও। এত সমস্যা কেন দিয়েছো আমার জীবনে? আর মানতে পারছি না, আমি আর মানতে পারছি না। ঠিক তখনই ওখানে মন্ত্রী কবুতর আসে আর বলতে থাকে, কি হয়েছে রাজামশাই? আপনি কি বিড়বিড় করছেন? আর আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে বলুন আমাকে, আমি চেষ্টা করব সমাধান করার। পারবে না মন্ত্রী, পারবে না, আমার সমস্যার সমাধান করতে পারবে না। আমি অনেক জটিল সমস্যায় আছি, আমার কিছুই ভালো লাগছে না। এই রাজ্য, এই জীবন আমার ভালো লাগছে না। আমি ভালো নেই মন্ত্রী, ভালো নেই। রাজা অস্থির হয়ে এসব বলতে বলতে মেঝেতে বসে পড়ে। রাজাকে এই অবস্থায় দেখে কবুতর ভীষণ ভয় পেয়ে যায়। এরপর কবুতর রাজাকে ধরে আর বলতে থাকে, রাজামশাই শান্ত হন, এমন বিচলিত হবেন না রাজামশাই। আমি আপনার সমস্যার সমাধান করার জন্য এক সাধু বাবাকে ডেকে আনবো। একমাত্র সাধু বাবাই পারবে আপনার সমস্যার সমাধান করে দিতে। চলুন ঘরে চলুন। রাজামশাই, আপনি বিশ্রাম নিন, আমি পাশের রাজ্যের সাধু বাবাকে ডেকে নিয়ে আসছি। ওই সাধু বাবা খুবই ভালো, সকলের সমস্যার সমাধান করে দেয়। আমার বিশ্বাস সাধু বাবা আপনার সমস্যার সমাধানও করে দিবে। এই বলে কবুতর চলে যায়। কিছুক্ষণ পর কবুতর এক সাধু বাবাকে সাথে নিয়ে রাজদরবারে আসে রাজার কাছে। সাধু বাবা, আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? সেটা তো আমি আপনার জীবনের সমস্যা শোনার পর বলতে পারবো। এখন আপনি আমাকে বলুন, আপনার কি সমস্যা? আমার সংসার জীবনে সমস্যা, রাজকার্য চালাতে সমস্যা, আমার পুরো জীবনেই সমস্যা। আমি সবকিছু নিয়ে একদম হাঁপিয়ে পড়েছি। মাঝে মাঝে আমার মনে হয় আমি রাজা না হয়ে যদি আপনার মতো সাধারণ সাধু বা পাখি হতে পারতাম,
তাহলে মনে হয় বেশ ভালোভাবে দিন কাটাতে পারতাম, পুরো বনে শান্তি মনে ঘুরে বেড়াতে পারতাম। আপনার মতো সুখের জীবন আর একটাও হয় না। আমার এই সমাজ থেকে দূরে যেতে ইচ্ছে করে, কিন্তু মাঝে মাঝে ভাবি আমার এই রাজ্যের কি হবে। আমার ছেলেটাও এখনো বড় হয়নি। এবার আপনি বলুন আমি কি করে এই সমস্যা থেকে মুক্ত হব? আপনি তো আপনার জীবনের সমস্যা নিজেই ডেকে এনেছেন। আপনি নিজেই মনে করছেন যে আপনার জীবন সমস্যায় ভর্তি। যাই হোক, আপনার এই সমস্যার সমাধান অতি সহজ। সাধুর মুখে এই কথা শুনে রাজামশাই ভীষণ খুশি হয়। কি সেই সমাধান বলুন সাধু বাবা। আপনি আপনার এই রাজ্যের দায়িত্ব আমার হাতে তুলে দিন। আমি আপনার জায়গায় রাজা হয়ে যাই, আর আপনার যেখানে যেতে মন চায় আপনি সেখানেই যান। আপনার ছেলে বড় হওয়া পর্যন্ত আমি রাজ দায়িত্ব পালন করব। তারপর আপনার ছেলের হাতে রাজসভা তুলে দিয়ে আমার জায়গায় ফিরে যাব। আমি এত বছর ধরে রাজ্যভার সামলানোর অভিজ্ঞতা অর্জন করেও হিমশিম খাচ্ছি, আর আপনি একজন সাধু হয়ে কি করে এই দায়িত্ব পালন করবেন? আর সিংহাসনের দায়িত্ব নিয়ে কেনই বা আপনি আপনার এত সুন্দর জীবনটা নষ্ট করতে চাচ্ছেন? তাতে কোনো অসুবিধা নেই, আমি এইটুকু দুঃখ সহ্য করে নিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাকি জীবনটা উপভোগ করুন। সাধুর কথা শুনে রাজামশাই রাজি হয়ে যায়। রাজা সাধুর কাছে রাজ্যের দায়িত্ব দিয়ে অতি সাধারণ বেশে দূরের এক বনে চলে যায়। রাজা সেখানে একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। রাজা বেশ আনন্দে পুরো বন ঘুরে বেড়ায়। নদীর পাড়ে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আমি প্রাসাদ থেকে আসার সময় যে টাকা এনেছিলাম সেগুলো সবই শেষ। এখন আমি কি করে চলবো? এত সুখের জীবন ফেলে আমি প্রাসাদে আর ফিরবো না, কিন্তু এখানে খাবোটা কি? কেউ তো আমাকে কাজও দিবে না। এর চেয়ে ভালো আমি পুরো বনে ভিক্ষা করব। ভিক্ষা করে যে টাকা পাবো তা দিয়ে শান্তিতে দিন কাটাতে থাকবো। যাই, আর দেরি না করে বনে ভিক্ষা করতে বেরিয়ে পড়ি। এরপর রাজা একটা থলে নিয়ে বনে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে। কেউ আছো? বাড়িতে কেউ আছো? আমাকে একটু ভিক্ষা দাও মা, আমি অনেক অসহায়। দাও না মা, কিছু ভিক্ষা দাও। এই ভিক্ষুক, এই তোর জন্য কি আমি বাড়িতে দানশালা খুলে রেখেছি নাকি? হ্যাঁ, যা যা এখান থেকে। কোনো দান করতে পারবো না, আমরাই খেতে পারি না, তার উপর আবার ভিক্ষুক। এমন করে বলিস না রে মা, দে 2 টাকা। সকাল থেকে আমি কিছুই খাইনি। দে রে মা, আমি সবসময় সবাইকে দান করতাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি এই অবস্থায় এসেছি। দে না রে মা 2 টাকা। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? ছি ছি, নোংরা হাত। দাঁড়া ভিক্ষুকের বাচ্চা, তোকে দেখাচ্ছি মজা। এরপর কণিকা লাঠি দিয়ে রাজাকে মারতে শুরু করে। মার খেতে খেতে রাজা ওখান থেকে অন্য পাখির বাড়িতে চলে আসে, কিন্তু কোনো পাখি রাজাকে ভিক্ষা দেয় না। সব পাখি রাজাকে তাড়িয়ে দেয়। এভাবেই রাত কেটে সকাল হয়ে আসে। কাল সারাদিন তো না খেয়েছিলাম, আজ না খেয়ে থাকলে মনে হয় ভীষণ অসুস্থ হয়ে পড়বো। যাই, আবারও ভিক্ষা করতে বেরিয়ে পড়ি। রাজা আবারও ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, কিন্তু আজকেও কেউ রাজাকে ভিক্ষা দেয় না। রাজা অসহায় হয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে। রাজার জীবনের চেয়ে এই জীবন আরো বেশি কষ্ট, আরো বেশি দুঃখ। সমস্যা থেকে বেরোতে চেয়ে আমি সমস্যার চক্করে আরো বেশি করে ফেঁসে গিয়েছি। আমি আর এই জীবনে থাকতে চাই না। আমার আগের জীবনেই অনেক ভালো ছিল। আমি আজকে ফিরে যাব আমার প্রাসাদে। যেই কথা সেই কাজ। রাজা তার জীর্ণ শীর্ণ শরীর নিয়ে প্রাসাদে ফিরে আসে। এই, কে আপনি? এভাবে প্রাসাদে ঢুকে পড়লেন কেন? কি চাই আপনার? সাধু বাবা, আমি রাজা, আমাকে চিনতে পারছেন না?
রাজামশাই, আপনি আপনার চেহারা এমন হয়েছে কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ, কিন্তু আপনি তো সুখে থাকতে গিয়েছিলেন, তাহলে এই অবস্থা হলো কি করে? সাধু বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমি আজ এতদিন পর বুঝতে পেরেছি যে যেই অবস্থানে আছে সে সেই অবস্থানেই সুখী। আমি আর কখনো নিজের সমস্যার জন্য কষ্ট পাবো না, বরং শক্ত হাতে হাসি মুখে সেই সমস্যাকে সমাধান করব। তাই আমি ফিরে এসেছি সাধু বাবা। প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছে সুন্দর। সময় থাকতে এই কথাটা যদি সবাই মেনে নেয়, তাহলে জীবনের সমস্যাকে আর কোনো সমস্যা মনে হবে না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। নিন, আপনি আপনার সিংহাসন বুঝে নিন। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। অনেকদিন তো হলো হাঁসটাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছি, যাই দেখি তো বাচ্চা ফুটেছে নাকি। হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার। কি রে হাসি, তোকে এতদিন আদর যত্ন করে খাওয়ালাম, আর তুই কিনা শেষমেশ 7-7টা কালো ছানার জন্ম দিলি। ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে। যা এক্ষুনি তো ছানাদের নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মালকিন, এমন অবিচার করবেন না। এত ছোট ছোট ছানা নিয়ে আমি কোথায় যাব? দয়া করে তাড়িয়ে দিবেন না। আহা গিন্নি, অবলা প্রাণীর সাথে এমন দুর্ব্যবহার করছো কেন? ও তো আর ইচ্ছে করে কালো ছানার জন্ম দেয়নি। ওই ইচ্ছে করে দিয়েছে। কালো ছানা আমার একদম পছন্দ নয়। যা এক্ষুনি তোর এই কালো ছানা নিয়ে চলে যা। তুই একটা অপয়া হাসি, তোকে পোষাই আমার ঘাট হয়েছিল। যা চলে যা, নইলে তো সবকটা ছানাকে না পায়ের তলে পিষিয়ে দিব। হ্যাঁ না না, আমার ছানাদের কোনো ক্ষতি করবেন না। ওরা কালো হলেও আমার সন্তান, আমি তো অবহেলা করতে পারি না। আমি ওদের নিয়ে চলে যাচ্ছি। অসহায় হাসির কেঁদেও ঠাঁই মিলল না। হাসি চোখের জল মুছে 7 ছানাকে নিয়ে বেরিয়ে পড়লো অচেনা পৃথিবীতে। কি করব এখন আমি এই ছোট ছানাগুলোকে নিয়ে? কোথায় আশ্রয় নিব? কে আমায় আশ্রয় দিবে? না না, আমাকে ছানাগুলোকে বাঁচাতেই হবে। আমি তো একজন মা। ছানারা, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কোনো ক্ষতি হতে দিব না। আহ, চারদিক কেমন বসন্তের সাজে সেজে উঠেছে। কত সুন্দর ফুল ফুটেছে। প্রজাপতিরা ফুলের সাথে খেলা করছে, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। সত্যি বসন্তকালের ছোঁয়াতে সবকিছু কেমন যেন সতেজ হয়ে উঠেছে। আমার খুব আনন্দ হচ্ছে। ইস, এ সময় যদি কোকিল দিদির মিষ্টি কণ্ঠ সুমধুর গান শুনতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু কোকিল দিদি তো অসুস্থ, দুধ চাই। ও বাবা, এই তো দেখছি বুড়ানি হাঁস। কতদিন ধরে হাঁসের মাংস খাই না, আজ মজা করে খাবো। একই কাণ্ড, ওই কুমিরটা তো ওই হাঁসের পিছনে আসছে। নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। আহারে বেচারি হাঁস, টেরও পাচ্ছে না। সর্বনাশ, পিছনে তো কুমির। এখন নিজেকে রক্ষা করব কি করে? আর বা ছানাদেরই বা কি করে রক্ষা করব? হে বিধাতা, এ কোন বিপদে ফেললে আমায়? বাঁচাও, বাঁচাও। কাঁদিস না ছানা, কাঁদিস না। আমি তোদের মাকে বাঁচাতে পারিনি, কিন্তু চিন্তা করিস না তোরা। আমি তোদের সবাইকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আজ থেকে তোরা আমার সন্তান। তোদের খুব খিদে পেয়েছে তাই না রে? দাঁড়া, আমি খাবারের ব্যবস্থা করছি। আহারে, ছানাগুলো দেখতে কতই না সুন্দর। আমার ঘরে আসতে না আসতে ছোটাছুটি করে আমার পুরো ঘর মাতিয়ে তুলেছে। আজ থেকে আবার একাকিত্ব ঘুচে গেল আমার। এরপর টুনি ছানাগুলোকে আদর করে নিজের ডানার নিচে নিয়ে আলতো করে রেখে ঘুম পাড়াতে থাকে। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। খাট নেই, পালং নেই, চোখ পেতে বসো। টুনি পাখি, তুমি
তুমি যখন আমার ছানাগুলোকে বুকে টেনে নিলে, দয়া করে কোনোদিনও ওদের অবহেলা করো না। ওদের অবহেলা করলে আমি কোনোদিনও শান্তি পাবো না। তুমি ওদেরকে দেখে রেখো, মায়ের ভালোবাসা দিও, ওদের কষ্ট দিও না। তোমার কাছে এটাই আমার চাওয়া। হাস দিদি, তুমি একদম চিন্তা করো না। তোমার ছানাদের আমি কোনোদিন কষ্ট দিব না, কোনোদিনও অবহেলা করব না। তুমি একদম চিন্তা করো না। এই টুনি, টুনি, কি রে? খাবার সংগ্রহ করতে যাবি না? কি রে, দরজা খোল, বেলা তো হয়ে এসেছে। সুখী দিদি, আজ আমি খাবার সংগ্রহ করতে যাব না গো। আমি গেলে আমার ছানাগুলো কাঁদবে। আরে টুনি, তোর ঘরে এতগুলো হাঁসের ছানা এলো কি করে? বাবা, কি সুন্দর দেখতে। সুখী দিদি, আমি ওদের কুড়িয়ে পেয়েছি। আহারে, বাচ্চাগুলো তাহলে এতিম। ভালোই করেছিস এনে, না হলে ওদের ঘোর বিপদ হতে পারতো। শোন, তাহলে তোকে এখন বাইরে যেতে হবে না। এই সাতছানা যতদিন বড় হচ্ছে ততদিন আমি তোকে খাবার সংগ্রহ করে এনে দিব। সত্যি বলছো দিদি? তোমাকে অনেক ধন্যবাদ গো। ধন্যবাদ দিতে হবে না রে, ছানাগুলোকে দেখে বড্ড মায়া হচ্ছে আমার। যাকে আমি এখন চলি, ওদের ঠিক করে দেখে রাখিস। এরপর থেকে সুখী পায়রা প্রতিদিন টুনির বাড়িতে খাবার দিয়ে যেত। এদিকে টুনি অনেক যত্ন ভালোবাসা দিয়ে হাঁসের ছানাগুলোকে বড় করতে থাকে। দেখতে দেখতে হাঁসের ছানাগুলো বেশ বড় হয়ে যায়। মা, উমা, তুমি কত সুন্দর আকাশে উঠছো, তাহলে আমরা কেন উঠতে পারছি না গো? আমরাও তোমার মতো আকাশে উঠতে চাই মা। হ্যাঁ সোনারা, উড়বি তো, বড় হওয়া আগে তারপর উড়বি। নে, এবার তাড়াতাড়ি চল। মা, খুব আনন্দ হচ্ছে গো, খুব আনন্দ হচ্ছে। এই সাবধানে, এত লাফালাফি করিস না, আস্তে আস্তে। প্রথমে সাঁতার কাটা শেখ, তারপর মাছ ধরা শিখবি। এই বিনা, ওদিকে যাস না মা, বোনদের সাথে থাক। সাতছানা পুকুরে জল পেয়ে আনন্দে মেতে ওঠে। এদিকে টুনি ছানাদেরকে পাহারা দিতে থাকে। ওরে বাবা, হাঁসের ছানাগুলো তো বেশ নাদুস নুদুস। টুনি পাহারা দিচ্ছে, তার মানে এসব ছানা টুনির বাড়িতে থাকে। হয়েছে হয়েছে, এবার সবাই চলো। টুনি, হাঁসের ছানাগুলোকে এত যত্ন করে লালন পালন করার জন্য তোকে অনেক ধন্যবাদ। এ কি, হাঁসের ছানাগুলো কোথায় গেল? বিনা, টিনা, লিনা, খুশি, তোরা কোথায় গেলি মা? না না, একবার বাইরে গিয়ে খুঁজে দেখি। কি হলো আঙ্কেল? কোথায় আমাদের মা? মাকে তো দেখছি না। বলো না আঙ্কেল, মা কোথায়? আছে তো, তোদের মা আছে, আর একটু গেলেই মায়ের দেখা পাবি। কি রে, তোরা এখানে? আর আমি তোদের খুঁজে মরছি। চল ঘরে চল। আমাকে না বলে কেন এসেছিস? হ্যাঁ না, আমরা তোমার সাথে যাব না। তুমি আমাদের মা নও, তুমি তো পাখির জাত, আর আমরা হাঁসের জাত। তুমি আমাদের মা হতেই পারো না। এই আঙ্কেলটা এসব কথা না বললে তো আমরা জানতেই পারতাম না। আঙ্কেল বলেছে আমাদের আসল মায়ের কাছে নিয়ে যাবে। কি ব্যাপার কালু দাদা, তোমার মতলব কি শুনি? তুমি ওদের কেন ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো বলো তো? জানিস টুনি, ছোটবেলা থেকে হাঁসের কচি ছানা খেয়ে বড় হয়েছি, তাই এখন আর হাঁসের ছানা দেখলে লোভ সামলাতে পারি না। একদম চুপ, একদম। আমার ছানাদের দিকে নজর দিবে না বললাম। ছানারা চল তোরা, নইলে এই দুষ্টু কাক তোদের ক্ষতি করবে। অত সহজ না, একবার যখন ছানাগুলোকে হাতে নাগালে এনেছি, অত সহজে তো ছেড়ে দিব না। আজ হাঁসের কচি ছানা নিয়ে পিকনিক করব। হা 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 হা। কি রে, এই কাকটা আসলে দুষ্টু কাক? তাহলে
লিখে নিজেরাই নিজেদেরকে বিপদে ফেললাম। বাঁচাও, বাঁচাও! পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তোরা! অনেকদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, আজ তোকে হাতে নাতে পেয়েছি। তুই কি পিকনিক খাবি? তার আগে তোকে দিয়ে আমি পিকনিক করব। বেশ হয়েছে, বজ্জাত কাক, আমাদের ছানাদের খেতে এসেছিলি তাই না? দেখ, নিজেই অন্যের খাবার হলি। দেখলি তো সোনারা, মাকে না বলে আসলে কোন বিপদে পড়তে হয়। এবার চল, বাড়ি চল তো। না, আমরা তোমার সাথে যাব না। তুমি তো আমাদের মা নও, আমরা আসল মায়ের কাছে যাব। তুমি আমাদের আমাদের আসল মায়ের কাছে নিয়ে চলো। আসলে তোরা যখন ছোট ছিলি তখন। শোন মা, তোদের মাকে যে আমি কথা দিয়েছিলাম তোদেরকে সন্তানের মতো মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। দয়া করে তোরা আমাকে ছেড়ে যাস না, নয়তো তোদের মায়ের কথার যে আমার খেলাপ হয়ে যাবে। তোদের কোনো ক্ষতি হলে তোদের মায়ের আত্মা অনেক কষ্ট পাবে, অনেক। আমাদের আসল মা মারা গেছে, তাহলে আর কার কাছে যাব? টুনি মা, আমরা তোমার কাছেই থাকবো, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাদের 7 জনকে যেভাবে আগলে রেখেছো সেভাবেই আগলে রেখো, কেমন? আয় সোনারা, আমার কাছে আয়। সাচ্চানা, তোদের মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আর দেখ, আমি আমার পাপের ফল পেয়ে গেছি। কে আপনি? আর কেনই বা আপনি নিজেকে দায়ী করছেন? আমি হলাম এক পাপী মানুষ। সেদিন তোদেরকে কালো বলে দুধ চাই করে তাড়িয়ে দিয়েছিলাম। আর দেখ, সেজন্যই বিধাতা আমার কোলেও কালো সন্তানের জন্ম দিয়েছে। আর কালো কন্যা জন্ম দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক যেরকম আমি আমার পোষা হাসির সাথে করেছিলাম। আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই যে তোদের মায়ের মৃত্যু হয়েছে। আসলে জানেন তো, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। পাপের ফল কোনো না কোনো ভাবে সুদে আসলে ফিরিয়ে দেয়। এখন আর কেঁদে কি লাভ? যার সাথে অবিচার করেছেন সেই তো আর বেঁচে নেই। এখন হাজার কেঁদেও আর লাভ নেই। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।